তো ইউটিউবে আমিও টাকা রোজগার করার উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু বাস্তবটা আসলেই বড়ই কঠিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলেই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে আমার দৈনন্দিন জীবনের কিছু কাজ কিভাবে করি সেটা শেয়ার করব, আর তার সঙ্গে আমার নিজস্ব কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। তো পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখবেন, না টেনে দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সকাল সকাল আগে এক কাপ চা করে নিলাম। চাটা খেয়ে তারপরে একটু লেখাপড়া করতে হবে। আসলে গুছিয়ে কাজ করলে সব কাজই সুন্দরভাবে করা সম্ভব হয় আর কি। তো চা খাওয়ার পরে আমি একটু লেখাপড়া করে নিলাম। তারপরে যাব রান্নার কাজে। আসলে একা হাতে কাজ করি, তাই আমাকে সবগুলো গুছিয়ে গুছিয়ে রুটিন মাফিক কাজ করতে হয়। তা না হলে দেখবেন যে কোনো দিকই সামলানো সম্ভব হয় না। এজন্য আমি রুটিন করে কাজ করি, যেহেতু আমি একা, আমাকে সাহায্য করার মতো কেউ নাই, আবার তার উপরে আমার ছোট বেবি আছে। তাহলে বুঝতে পারছেন আমাকে কিভাবে সব কিছু গুছিয়ে গুছিয়ে কাজ করতে হয়। আসলে নিজের প্রয়োজনের তাগিদে আমি কিছু করতে চাই আর কি। আমার মতে প্রত্যেকটা মেয়েকেই স্বাবলম্বী হওয়া দরকার, তার নিজস্ব ফ্যামিলির জন্য। মেয়েরা যদি স্বাবলম্বী হয় তাহলে নিজের ঘর সংসারে যেমন উপকার হয়, এবং বাবার বাড়িতেও সে সাহায্য সহযোগিতা করতে পারে। আসলে আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার দুপুরে রান্নার জোগাড় হয়ে গেছে। আজকে কাঁচা কলা দিয়ে বড় মাছ রান্না হবে, আর লাউ দিয়ে চিংড়ি, আর লাইয়ের শাক ভাজি হবে। আজকে দুপুরের মেনু আমাদের এইটাই। তো আমি সকাল থেকে, মানে সকালে ঘুম থেকে উঠে তারপরে 12টার মধ্যে আমার সংসারের সমস্ত কাজ আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তারপরে বাকি সময়টা আমি আমার বিজনেসের কাজের জন্য রেখেছি। তাছাড়া এদিকে আমার দেরি হয়ে যায় বিজনেসের, যেহেতু অনেক কাজ থাকে আমার। তো চলুন এবার নিজের কিছু কথা বলি। তো সত্যি বলতে আমি এখানে মানে ইউটিউবে এসেছিলাম আর সবার মতো টাকা রোজগার করতে। ভেবেছিলাম ভিডিও বানাবো, আপলোড করব, আর মিরাকেল হবে। কিন্তু বাস্তবটা ছিল অনেক কঠিন। সব কিছুরই একটা নির্দিষ্ট নিয়ম আছে, এখানেও তার ব্যতিক্রম নয়। ইউটিউবের নিয়ম মেনে কাজ করতে হবে, তবেই একদিন কিছু হবে। আসলে ইউটিউব সম্পর্কে আমি এত কিছু জানতাম না। এখন যখন কাজ করছি তখন আস্তে আস্তে সব শিখে যাব ইনশাআল্লাহ। আর আপনাদের সবার শুভকামনা অবশ্যই আমি আশা করছি। তো আসলে টাকা রোজগার করাটা আমার জন্য খুব দরকার হয়ে উঠেছিল। তাই আর কিছু যেহেতু আমি জানি না সেলাই ছাড়া, তাই এটাকেই আপাতত রোজগারের পথ হিসেবে বেছে নিলাম। আর লেখাপড়া শেষে যদি একটা কিছু হয় তাহলে দেখা যাবে। আপাতত এটাই আমার হাতিয়ার। আসলে মেয়েদের কেউ যে নিজের পায়ে দাঁড়াতে হয় সেটা বুঝতে পারলাম আরও ভালো করে যখন আমার বাবা অসুস্থ হলেন। তিনি অসুস্থ হওয়ার পর বেশি দিন সময় নেননি, 4 থেকে 5 দিনের মাথায় মারা যান। তখন নিজেকে যে কত অসহায় মনে হয়েছিল সেটা কেবল আমিই জানি। কারণ মা বাবাকে সাহায্য করার মতো আর কেউ ছিল না। আমরা 2 ভাই বোন। বড় ভাইটা আমার তেমন রোজগেরে নয়, তাই আমি একমাত্র ভরসা। আমারও অল্প বয়সে বিয়ে হয়ে যায়। তখন আমি সবেমাত্র নবম শ্রেণীতে উঠেছিলাম। বাবা যতদিন সুস্থ ছিলেন ততদিন এটা মনে হয়নি যে রোজগার আসলে আমাকে করতে হবে। বাবা সুস্থ ছিলেন, রোজগার করেছেন, ভালো থেকেছেন। আসলে আমাদের তেমন কোনো অর্থ নেই, মানে তেমন অর্থ জমানো ছিল না। বাবা ভালো রোজগার করেছেন, আমরা ভালো চলেছি, এইটুকুই আর কি। অল্প আয় করেছেন, তাতে বেশ ছিলাম আমরা। হঠাৎ বাবা মারা যাওয়ার পর আমাদের অসহায় অবস্থা শুরু হয় আর কি, আমরা অসহায় অবস্থায় পড়ে যাই। তখন আমার মনে হলো যে আমাকে রোজগার করতে হবে, মায়ের পাশে দাঁড়াতে হবে, কিন্তু বাস্তব বড়ই কঠিন। সৎ পথে উপার্জন করাটা অত সহজ নয়, তবে হ্যাঁ, পরিশ্রমই পারে একমাত্র সাফল্য এনে দিতে, তাই পরিশ্রম করে যেতে হবে। বাবা মারা যাওয়ার কিছু দিন, মানে প্রায় 3 বছর পর আমার ভাই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ল। বেশ কিছুদিন পর ভাইয়ের রোগটা ধরা পড়ল যে দুটো কিডনি ড্যামেজ হয়েছে।
তাকে বাঁচানো যাবে না। আর বাঁচাতে চাইলে অনেক অর্থের প্রয়োজন, যা আমাদের দ্বারা জোগাড় করা সম্ভব নয়। তখন টাকা রোজগার করাটা কতটা প্রয়োজন তা নিশ্চয়ই বলতে হবে না। দিশেহারা আমরা সবাই। এসব নানা রকম বিপদের জন্য ঠিকমতো ভিডিও করতে পারতাম না, আর ইউটিউবে আপলোডও করতে পারতাম না। বাবা মারা যাওয়ার 3 বছর পর আমার বড় ভাই সেও আমাদের ছেড়ে চলে গেল। আমরা একেবারে ভেঙে পড়লাম। বাবা আর ভাইয়ের জন্য কিছুই করতে পারলাম না। আসলে কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি এত অল্প বয়সে আমাকে এত কিছু সহ্য করতে হবে। খুব তাড়াতাড়ি যেন জীবনটা পাল্টে গেল। তারপর আমার সব আশা শেষ। মন থেকে ভেঙে পড়লাম আর ভাবলাম কিছু করব না, আর আমার দ্বারা হয়তো কিছু হবে না। তাই সব এক প্রকার ছেড়েই দিলাম। তারপর বাড়ির লোকজন বোঝালো। মেজো মামা বললেন যে ওদের যাওয়ার সময় হয়ে গেছে, ওরা চলে গেছে। যারা আছে তাদের জন্য ভাবো, তোমার প্রতিভা আছে, কাজে লাগাও। ভেবে দেখলাম যে ঠিক বলেছেন মামা। আমার মা এখনও আছে, তার ভালো মন্দ আমাকেই দেখতে হবে। শুরু হলো নতুন লড়াই। নতুন করে নিজেকে আবার আবিষ্কার করতে শুরু করলাম। মনকে বোঝালাম যে নিজের ভাইয়ের জন্য কিছু করতে পারিনি তো কী হয়েছে, অন্যের ভাইয়ের জন্য যদি কিছু করতে পারি সেটাই আমার সান্ত্বনা হবে। আর তাই নিজেকে আবার দাঁড় করাতে শুরু করলাম। তো এভাবেই এগিয়ে যাচ্ছি। আমার এলাকাতে মোটামুটি অর্ডার ভালোই পাচ্ছি। তারাই আমাকে উৎসাহ দিচ্ছে। আমার কাজে তারা খুব খুশি, বলে যে তোমার কাজ ভালো, এগিয়ে যাও। তবে হ্যাঁ, কিছু কিছু লোক এটাকে নিয়ে আবার ব্যঙ্গ করছে, বলছে যে আমার দ্বারা কিছু হবে না, সেই তো কবে থেকেই দেখছি, আজও কিছু করতে পারলে না। সেই তো অনেক কিছুই শুনছি দেখছি, কিন্তু আসলে নিজের পায়ে এখনও দাঁড়াতেই পারলে না। তো যাই হোক, আমি তাদের কথা আর কান দিব না। আমি ঠিক করে নিয়েছি যে আমার যেহেতু প্রতিভা আছে, আমি যেহেতু একটা কিছু জানি, তো সেটা নিয়েই আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। তো এভাবেই নিজেকে আস্তে আস্তে প্রস্তুত করছি। ইনশাআল্লাহ অর্ডারও মোটামুটি ভালোই আসছে, ভালোই পাচ্ছি। আসলে লেখাপড়ার জন্য অতটা অর্ডার আমি নিতেও পারছি না। তো আমার পড়াশোনাটা শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ বিজনেসটাকে আমি অনেক বড় করার আশা রাখছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একদিন অবশ্যই সফল হতে পারি এবং অন্যদের ভাইদের অসুখের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করে যেন আমার ভাই হারানোর ব্যথাটা অনেকটাই আর কি, আমি কথাই বলতে পারছি না, আপনারা বুঝতে পারছেন যে আমার কতটা কষ্ট হচ্ছে এগুলো বলতে। তো এভাবেই এগিয়ে যাচ্ছি। আমি বুঝে গেছি যে কোনো কিছুতেই পিছনে তাকানোর কোনো জায়গা নেই, কারণ একমাত্র পরিশ্রমই পারবে আপনাকে আপনার সাফল্যে পৌঁছে দিতে। হয়তো আমি ওই রকম পরিশ্রম করতে পারিনি বা নিজেকে ওই জায়গায় উপস্থাপনা করতে পারিনি, যার কারণে আমি এখন পর্যন্ত ওই রকম পজিশনে যেতে পারিনি। তবে হ্যাঁ, ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে দোয়া করবেন যেন আমি আমার মনের আশাগুলো পূর্ণ করতে পারি। তো যাই হোক, আমার নিজস্ব কিছু দুঃখের কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা কিছু একটা করবেন ভাবছেন, তারা ঘরে বসে না থেকে এখনই কাজে লেগে পড়ুন। কারণ যত বসে থাকবেন তত সময় অপচয় হবে, কাজের কাজ কিচ্ছুই হবে না। অতএব যারা শুরু করতে চাচ্ছেন তারা কোনো কিছু না ভেবে লেগে পড়ুন কাজে। তো এই যে এখানে যে কাজটি আপনারা দেখতে পাচ্ছেন এখন, যেটা আর কি খুব ভালো চলছে, মাল্টি কালারের ড্রেসগুলা। তো এটাও আমার এখানে মানে ভালোই চলছে, কাস্টমাররা অনেক পছন্দ করছে। তো এটাও 3টা কালার দিয়ে আমি করছি আর কি, উনি অর্ডার দিয়েছেন। তো সেটাই পিরামিডগুলো এভাবে আমি দেখিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো আমার কর্মী আপারা করবে। তো যাই হোক, আমি এইটুক করে ওদেরকে একটু করে তুলে দেই, যাতে ভুল না করে ওরা, মাপটা সঠিক হয়। মাপটা সঠিক না হলে আবার আপনার পিরামিডগুলো দেখতে ভালো লাগে না, এজন্য এটা সঠিক মাপে করতে হবে। আর এই পাশে উল্টো পাশে দেখুন, জোড়াটা কিন্তু বোঝাও যাচ্ছে না কতটা সুন্দরভাবে আমি জোড়াটা দিয়ে দিয়েছি। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে
নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর এটা একটা বেবি ড্রেস অর্ডার দিয়েছে এক কাস্টমার আপু। উনি নিজেই ডিজাইন এবং কালার পছন্দ করে দিয়েছে, সেই অনুযায়ী আমি এটাকে সেলাই করে দিচ্ছি। তো এরকমই সংসারের পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি আমি আসলে নিজের ব্যবসাটাকে টিকিয়ে রেখেছি। এটাই বলতে গেলে আমার অস্তিত্ব, কারণ আমি সেলাই এবং ডিজাইন ছাড়া আসলে আমি কিছু বুঝি না। আমার খুব আশা যে আমি একজন ফ্যাশন ডিজাইনার হব, এটাই আমার আশা। তো যাই হোক, এভাবে করে আমি প্রতিদিন নিজের কাজ সামলাই একটু একটু করে। তো যারা এখনও পর্যন্ত বসে আছেন, ভাবছেন যে কী করবেন, যে যেটা পারেন, যে যেটার প্রতি আগ্রহী, সে তিনি সেটা নিয়ে কাজে লেগে পড়ুন। যত বসে থাকবেন তত অযথা সময় নষ্ট হবে। তো এই যে এভাবে মাল্টি কালারের কাজটা করে দিয়েছি, এটা একটা বেবি ড্রেস। ওই আপুটা এই কালারটাই বলেছিলেন, তো সেম করে করে দিয়েছি। উনি অনেক পছন্দও করেছেন। তো এখানে আরেকটি নতুন ডিজাইন ড্রয়িং করছি আমি। আসলে আমার ড্রেসগুলো আমি নিজের হাতে এভাবে ড্রয়িং করি, আমার ট্রেসিং পেপার তেমন একটা করার সুযোগ হয় না। আম, তো আমি বেশিরভাগ এরকম খাতাতেই ড্রয়িং করে নেই, নিয়ে তারপরে সেটা জামাতে আর কি ছাপ দিয়ে কাজগুলো করে থাকি। এভাবেই আমার বেশিরভাগ কাজ এভাবেই করা হয়। তো এই যে আমার ড্রয়িংটা শেষ হয়ে গেছে, এখন এটার জামাতে কিভাবে করেছি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে এটা হলো এটার জামা, এভাবে জামাতে করেছি। এটা আগে আমি কাগজে আর্ট করে নিয়ে তারপরে কার্বনের সাহায্যে আমি এটাকে কাপড়ের উপরে ড্রয়িং করেছি। তারপরে এটাকে আমি এভাবে কাজ করেছি। এটাও আমার এক কাস্টমার আপুর, উনি এটা নিজের পছন্দ অনুযায়ী অর্ডার দিয়ে গেছেন, তো সেই অনুযায়ী এটা কাজ করা হচ্ছে। আমি হচ্ছে বেশি অর্ডারি কাজ বেশি করে থাকি, কারণ এখনও অত বড় ব্যবসায়ী আমি হইনি যে অনেকগুলো কাজ আমি করে জমিয়ে রাখবো। তো ইনশাআল্লাহ নিজের জায়গা একদিন অবশ্যই তৈরি করতে পারবো বলে আশা রাখছি। তো এটা আরেকটা জামা প্রিন্টের উপরে আমি এরকম কিছু ডিজাইন নিয়ে আসছি নতুন। আপনাদের মাঝে অবশ্যই আমি হচ্ছে এটার ভিডিওটা শেয়ার করব নেক্সট টাইম। ড্রেসটা আগে কমপ্লিট হোক। এটা প্রিন্টের উপরে এরকম কাজ, এক কালারের কাপড় দিয়ে কাজ হচ্ছে, আর ভিতরে ভিতরে সুতোর কাজ করব। তো এটারও পিরামিডগুলো আমি একটু করে দেখিয়ে দিচ্ছি, তাহলে মাপগুলো ওরা এভাবেই সঠিকভাবে করতে পারবে। আমি একটু করে আসলে তুলেই দেই যাতে আমার কর্মী আপাদের বুঝতে সমস্যা না হয়। তো এইভাবে করে আমি কর্মীদের মানে কাজ দেই, নিজে একটু কাজ তুলে তারপরে ওনাদের দেই যাতে ওনারা সঠিকভাবে সেটা করতে পারে। তো এই ড্রেসটা অনেকটাই সুন্দর হয়। তো অবশ্যই ড্রেসটা রেডি হওয়ার পরে আমি আপনাদের দেখাবো। তো এটা আমার আরেকটি নতুন ডিজাইন হচ্ছে, মানে আমার কারখানাতে আমি বেশিরভাগ সময় নিজেই ডিজাইন বের করি। কিভাবে কাজ করলে ভালো লাগবে, কিভাবে কোনটার উপরে কি কাজ দিলে ড্রেসটা আরও বেশি সুন্দর হবে, আমি বেশিরভাগ এই সমস্ত কাজই করি আর কি। অবশ্যই সেটা কাস্টমার আপুদের সঙ্গে অবশ্যই সেটা আলোচনা করি যে আমি এভাবে করতে চাচ্ছি, আপনারা কি বলেন। তো ওরাও আমাকে হচ্ছে যে ধারণা দেয়। তো যাই হোক, এটা আমার আরেকটা কাজ। এটা প্রিন্টের উপরে আমি এরকম নতুন একটা ড্রেস তৈরি করেছি। তো আপনাদের ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো এই কাজটা এতটা সুন্দর হয়েছে যে কি বলবো। প্রিন্টের সঙ্গে মিল রেখে আমি কাটওয়ার্কটা করেছি এবং তার উপর আবার সুতোর কাজ আছে, সিকোয়েন্স আছে, সব মিলিয়ে ড্রেসটা অনেক সুন্দর আর কি। তো এরকম নতুন নতুন ড্রেস পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর এটা হলো কুশি কাটার একটা বেবি ড্রেস হচ্ছে, এখনও ড্রেসটা কমপ্লিট হয়নি। তো লেজটা করে শুধু আমি বুকের অংশতে বসিয়ে দিয়েছি, এরপরে বেল্ট হবে, তারপরে নিচের অংশে সেলাই যাবে। আসলে এক একজন কর্মী আমার এক একটা কাজ করে, আমি তাদেরকে এইভাবেই আর কি দেখিয়ে দেই, সেই অনুযায়ী ওরা নিজেদের মতো তো করতে পারে না, আমাকে অবশ্যই তাদেরকে দেখতে হয়, তাদের বুঝিয়ে দিতে হয়, তারপরে সেই অনুযায়ী তারা কাজ করে থাকে। আর কর্মীদের সঙ্গে সবসময়ের জন্য সম্পর্ক ভালো রাখবেন।
কারণ কর্মীদের সঙ্গে যদি আপনি সুসম্পর্ক বজায় না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেসটা মনের মতো হবে না। কারণ একটা বিজনেসের সবচেয়ে বড় শক্তি হলো কর্মী। কারণ কর্মীদের নিজস্ব গুণেই কিন্তু আপনার ড্রেসটা ফুটে উঠবে। তো অবশ্যই কর্মীদের সঙ্গে আপনাকে সুসম্পর্ক রাখতে হবে এবং তাদের সঙ্গে সবসময়ের জন্য আপনার মতামত বিনিময় করতে হবে। কাজটা কিভাবে করলে এগোবে, কিভাবে করলে কাজটা ভালো হবে, সুন্দর হবে, কর্মীদের সঙ্গে আপনি এরকম ডিসকাস করবেন, তাহলে দেখবেন যে কর্মীদের সঙ্গে আপনার সম্পর্কটা খুব ভালো হবে এবং তারা আপনার কাজটা খুব স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে করবে এবং তারা মানে কাজ করতে উৎসাহ পাবে। এজন্য একজন প্রতিষ্ঠানের কর্মকর্তাকে সবসময়ের জন্য তার কর্মীদের সঙ্গে সুসম্পর্ক অবশ্যই বজায় রাখতে হবে। এটা কিন্তু করতেই হবে। এটা আমার আরেকটি নতুন ড্রেসের মানে প্ল্যান চলছে, কিভাবে সেটা করব সেটারই ড্রয়িং চলছে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম আপনাদের মাঝে। তো ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।